বেঁধে রাখি, একদিন হবে সত্যি ছবি। জীবনের চাওয়া পাওয়া এই শহরে হাওয়া জানে সবই রাতের জোনাকি। শত অভিযোগ তুলেছে দীর্ঘশ্বাস, তপ্ত রোদেও যেন স্বপ্নীল আকাশ, তারই মাঝে আমাদের শহরবাস, শহরবাস। তপ্ত রোদেও যেন স্বপ্নীল আকাশ, তারই মাঝে আমাদের শহরবাস, শহরবাস। আমি যদি ক্লিনিকটা চালানোর সম্পূর্ণ দায়িত্ব আপনাকে দিই, আপনি পারবেন না? হঠাৎ এমন কথা বলছেন কেন? আর মনে হয় না চেষ্টা করে কোনো লাভ হবে। তাই বলে কি চেষ্টা বন্ধ করে দিতে হবে? তার বংশ রক্ষা হবে কিভাবে? আমার কি জন্য একটা ভরছেই না। মন ভরছে না? এ না ভরাঠা আজন্ম কালের। ওরা নিবংশ থাকবে, নিবংশ। চায়ের সাথে কিছু না দিলে খারাপ দেখায় তো, তাই বিস্কিটও এনেছি। তুমি বাচ্চা নিতে চাও শুধুমাত্র মোহনকে দেখানোর জন্য। আমি তোমার জন্য আমার সবচেয়ে কাছের বন্ধুকে ঈর্ষা করি। সন্ধ্যা সাভার থেকে চিঠি লিখেছে কেন? আমারও কিন্তু শহরই ভাল লাগে। চুপ করে থাক, তা না হলে এখান থেকে যা। সেই এত সুন্দর একটা বিরাট বাড়ি ছেড়ে তুই শহরে যাওয়ার কথা ভাবছিস? কি করে ভাবলি তুই? আমি কল্পনাও করতে পারি না মহি, আমি কল্পনাও করতে পারি না। আম্মা, কথাটা বলার পর থেকে আপনি রাগ দেখাচ্ছেন। আমার দিকটা তো একটু বিবেচনা করবেন। আমি শহরে পড়াশোনা করেছি, শহরে চালচলনকে আমি কম জানি? কিন্তু শহরে না থেকে কি করছি আমি? এই গ্রামের মানুষের সাথে গ্রামীণ জীবন কাটাচ্ছি, একটা একঘেয়ে জীবন। হঠাৎ তোর মাথায় এই শহরের ভূত কেন চাপলো? সত্যি করে বল তো মহি। সত্যি শুনলে আপনি যেতে রাজি হবেন তো আম্মা? রাজি হওয়া না হওয়া সেটা পরের কথা, কিন্তু হঠাৎ করে কোন ভূত তোর মাথায় চেপেছে সেটা জানতে পারলে আমি সেই ভূত ছাড়ানোর জন্য ওঝার ব্যবস্থা করতাম। বছর দুয়েক আগে সন্ধ্যা আর চন্দন আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল। ওদের বিয়ের পরই খুব মজা হয়েছিল তখন। প্রত্যেকদিন বিকেলবেলা আমরা গ্রামে ঘুরতে বের হতাম। আচ্ছা চন্দন, তোমাকে যদি বলি যে চলো আমরা রাঙাবালিতে এসে থাকি, মোহনদের বাড়ির পাশে একটা বাড়ি তুলে বাকি জীবনটা এখানেই কাটিয়ে দেব, কেমন হবে? সন্ধ্যা, এই জীবনের সময় তাহলে 1 মাসের অধিক হবে না। মানে এইসব রসকসহীন শুকনো জায়গায় আমার থাকার কোনো মানে হয় না। আমি এখানে থাকার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। এখানে থাকার ভালো কোনো ব্যবস্থা নেই, ভালো শোবার ব্যবস্থা নেই, কোনো রিক্রিয়েশন নেই। এখানে থাকার কথা ভাবতেই তো আমার দম আটকে আসছে। আর যদি থাকতে হয় তাহলে দম আটকে মারাই যাব। তাহলে আমরা কিভাবে এতদিন বেঁচে আছি বলেন তো চন্দন ভাই? আমাদেরও তো মারা যাবার কথা। ভাবি, তোমাদের তো এখানে থাকতে থাকতে অভ্যেস হয়ে গেছে। চন্দন, তোমাকে তো আমি পারবো এটা বলতে বলিনি। ভদ্রতা করে হলেও তো বলতে পারতে যে এখানে এসে ঘর বাঁধতে তোমার ভালোই লাগবে। সন্ধ্যা, তুমি ভালো করেই জানো যে যেটা আমি মনে বিশ্বাস করি না সেটা মুখে বলতে পারি না। দ্য মোস্ট আনরোমান্টিক ফ্রেন্ড অফ মাইন। একদম ঠিক বলেছো, এর থেকে ঠিক কথা আর হতেই পারে না। শুনলে তোমার বন্ধু কি বললো? ঠিক বলেছে না? সন্ধ্যা, মন যেমন তোমার বন্ধু আমারও বন্ধু। ও সবসময় তোমার পক্ষই নেয়। এখানে লাবণী ভাবি না থাকলে বলতাম যে মোহনের সাথে তোমার প্রেমটা না হয়ে আমার সাথে কিভাবে জোড়া মিলেছিল। Only God knows.
থাক চন্দন ভাই, নতুন করে আপনার এই কথাটা বলার কোনো দরকার নেই। আপনার বন্ধু এই কথা আমাকে অনেকবার বলেছে। লবণী প্লিজ সিক্রেট ফাঁস করা যাবে। তাই না? খুব সিক্রেট না? অনেক বড় সিক্রেট আছে। ঢাকায় এত বড় একটা পুকুর কোথায় পাবেন চন্দন ভাই? আপনার বাড়ির ছাদে? ঢাকায় ঠিকমতো গোসল করা যায় না এরকম একটা বাথটাব ছাড়া আর কিছুই পাওয়া যায় না। ঢাকার বাজারে যত বড় বড় রুই কাতলা ওঠে, এখানে সারা জীবন বড়শি বাইলেও সেটা পাবা না। সেই মাছগুলো তো তুমি নিজে বড়শি দিয়ে ধরে তারপর বাজারে গিয়ে তোলো, তাই তো? যাক, আমার আর কিছুই বলতে হচ্ছে না, যা বলার তোমরা বলে দিচ্ছ। তুমি তো এজেন্ট নিয়োগ করেছো, তোমার আর বলতে হচ্ছে না, তোমার কথা ওরাই বলছে। শোনো, সত্যি কথা বলার জন্য এজেন্ট নিয়োগ করতে হয় না, সত্য এমনিতেই প্রকাশ পেয়ে যায়। এই ঠুকরাচ্ছে ঠুকরাচ্ছে ঠুকরাচ্ছে। এই সবাই চুপ। আরে বাহ, অনেক বড়, তোমার মতো বড় তেলাপিয়া ধরেছো। ওরে বাবা, এটা তো বাজারের তেলাপিয়ার চেয়েও বড়। বেশ বড় তো, বাবা অনেক বড়। ভালো চন্দন ভাই, অনেক হয়েছে, আজকে ভুড়ি ভোজ ভালোই হবে। একসময় কিন্তু তুমি বলতে শহর তোমার ভাল লাগে না, গ্রামই ভালো। হ্যাঁ, এক সময় বলতাম শহর ভালো না, গ্রামই ভালো, কিন্তু এখন বলছি না, হয়তো কোনো এক সময় গিয়ে বলবো। দেখো, আমি শহর আর গ্রামের মধ্যে একটা তুলনামূলক পার্থক্য ভেবে নিয়েছি। কেন গ্রাম গ্রাম, কেন শহর শহর, মানে ঢাকা শহর। সেটা কি বলবে? পার্থক্যটা আসলে শ্রেষ্ঠত্ব আর মিডিওকারের মধ্যে। গতকাল যে বাউলের গান এখানে শোনালে, ওই সাধারণ গলা নিয়ে এই অঞ্চলের শ্রেষ্ঠ বাউল, অথচ ঢাকা শহরের মধ্যে হাজারো বাউল অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে। গ্রামে একটা কবিতা লিখে খুব সহজেই স্থানীয় পত্রিকায় ছাপানো যায়, কিন্তু ঢাকা শহরের একটা সেকেন্ড গ্রেডের এডিটরের ডাস্টবিনের চেয়ে বেটার কবিতা শত শত পড়ে আছে। অ্যাকচুয়ালি আমি যেটা বোঝাতে চাইছি, ধরো যে সাহিত্যে সেরা, বাণিজ্যে সেরা, সঙ্গীতে সেরা, খেলায় সেরা, তারাই আসলে ঢাকায় থাকে বা তাদের ঢাকায় থাকতে হয়। মানে আশা করি বুঝতে পারছো আমি আসলে কি ব্যাপারটা বোঝাতে চাচ্ছি। তার মানে তুমি বলতে চাইছো যে আমার মতো মানুষ বা আমি ঢাকায় গিয়ে খাপ খাওয়াতে পারবো না, মানিয়ে নিতে পারবো না, থাকতে পারবো না, তাই তো? তুমি তো গ্রামে আছো, তো বেশ ভালোই আছো। ওই যে বলে না, ভেড়ার পালে বাছুর পরামানিক। আসলে এটা তোমার জন্য ভালোই, তুমি গ্রামেই থাকো। শহরে থাকার মতো স্ট্যামিনা তোমার নেই, আসলে ওখানে তুমি কুলিয়ে উঠতে পারবা না। এই, তুমি কিন্তু সেই তখন থেকে আমার বন্ধুর নামে একদম যাতা বলে যাচ্ছ। এটা একদম ঠিক না। মোহন, ওর কথায় কিছু মনে করো না। না না, আমি কিছু মনে করছি না। তবে ঢাকায় গেলে আমি মানিয়ে নিতে পারবো না, খাপ খাওয়াতে পারবো না, থাকতে পারবো না, সেখানে থাকার যোগ্যতা আমার নেই, সেটাও আমি বিশ্বাস করি না। ঢাকায় গেলে তোমার চেয়ে অনেক বেটার ফ্রেন্ড সার্কেল আমার হবে, আর শ্রেষ্ঠদের সঙ্গে আমার উঠা বসা হবে, সার্কেল হবে। ওন, এটাও কিন্তু এক ধরনের গ্রাম্যতা। তোমরা মনে করো যে মুখে বললেই কাজটা হয়ে গেছে। আমি কি করে ঢাকা শহরে বড় বড় বন্ধুদের সাথে মিশি বা আমার বড় সার্কেলটা গড়েছি, সেটা করতে আমার কত কাঠখড় পোড়াতে হয়েছে, সেটা আমি জানি। এই যে চা চলে এসেছে, একেবারে গরম গরম চা, মশলা দেওয়া চা। বাহ, চলো, একদম গরম চা, এখনই কিন্তু খেতে হবে। এই যে ভাবি, এই যে ভাই, তুমি আসো। খাবে না এখন? খাও। বাহ, খুবই। এই সময় এরকম একটা চা দরকার ছিল। ঢাকায় নিশ্চয়ই এর চেয়ে ভালো চা হয়। ভেড়ার পালে ভেড়ার বাছুর পরামানিক, বাছুর পরামানিক। আমি কি করে ঢাকা শহরে বড় বড় বন্ধুদের সাথে মিশি বা আমার বড় সার্কেলটা গড়েছি, সেটা আমি জানি, সেটা আমি জানি, সেটা আমি জানি, সেটা আমি জানি। তো এই জন্য তোকে শহরে যেতে হবে? আচ্ছা, চন্দন কি এমন বলেছে সে তো আমিও বুঝতে পারছি না। ভেড়ার দলে বাছুর পরামানিক বলেছে বলে ওনার খুব লেগেছে। হ্যাঁ, ভুল কি বলেছে? এই গ্রামে ওর চাইতে বড় কে আছে বলো? উনি এটা বোঝাতে চেয়েছিলেন যে বাকিরা সবাই ভেড়ার পাল,
তিনি হয়তো সেরাদের ভেতরে সেরা হয়ে থাকতে চাইছেন। আমি কি ভুল বলেছি? তুমি ভুলও বলনি, ঠিকও বলনি। চন্দন চলে যাওয়ার আগে গাড়িতে ওঠার সময় কি বলেছিল তোমার মনে আছে? হ্যাঁ, আমার মনে আছে। তিনি বলেছিলেন যে গ্রাম আর শহর নিয়ে তোমার সঙ্গে অনেক তর্ক করে ফেলেছে, অনেক কথা তোমাকে বলে ফেলেছে, তুমি যেন কিছু না মনে করো। কেবল ওইটুকু না লাউ, আমার স্পষ্ট মনে আছে। মোহন, তুমি বলছিলে না যে এই নিভৃত গ্রামে অর্থহীন জীবন কাটাচ্ছ? লেখাপড়া শেষ করে তোমার শহরেই থাকার কথা ছিল। আমার বাবা তোমাকে একটা চাকরিও দিয়েছিল, তুমি সেটা করোনি। তুমি কেন পারোনি জানো? কারণ শহরে থাকার মতো রুচি, মুক্ত চিন্তা, প্রগতিশীলতা, আধুনিকতা সেটা তোমার ছিল না কোনো কালেই। সরি, সত্যিটা বলে ফেললাম। ভাবি, আসি। অপমানটা আমি নিতে পারিনি আম্মা। কিন্তু সে তো 2 বছর আগের কথা। এতদিন পরে তুই কেন এসব কথা বলছিস? 2 বছর ধরে আমি অপমানটা হজম করার চেষ্টা করছি আম্মা, কিন্তু পারিনি। আমার রুচি, আধুনিকতা, মুক্ত চিন্তা এসব সম্পর্ক ও কি জানে? আমি ওকে দেখিয়ে দিতে চাই, আমি শহরে বসবাস করে ওকে বোঝাতে চাই ও আমার চেয়ে কম দামি মানুষ। আম্মা, ভাইজান তো ঠিকই বলছে। সেদিন যদি চন্দনদা এই কথা বলে থাকে তাহলে তো উনি কাজটা ঠিক করেননি। উনি ঠিকই ভাইজানকে অপমান করার জন্য এই কথা বলেছে। তুমি আবার কাটা ঘায়ে কেন নুনের চিটা দিচ্ছ রাহি? তুমি চুপ করে বসো না। তুই যত যাই বলিস, শহরে যাওয়ার কথা তুই বলতে পারিস না। কি করে ভাবলি? হ্যাঁ, তুই যে ভেবেছিস সেটি তো অনেক বড় অন্যায় করেছিস। কেন আম্মা, কিসের অন্যায়? আরে এখনো বছর ঘুরলো না, তোর বাবা সওদা করতে যে ওই শহরে বাসের তলায় যে মরেছে, আর তুই ওই শহরে। সেটাও আমার শহর যাওয়ার একটা কারণ আম্মা। বাসে চাপা পড়ে আব্বা যখন মারা গেলেন তখন নিশ্চয়ই চন্দন ভেবেছে যে আব্বা এই শহরে বসবাস করার যোগ্য না, চলাচল করার যোগ্য না, বাস চাপা পড়ে মারা গেছে। হ্যাঁ, বন্ধুর বাবা মারা গেছেন, সেজন্য হয়তো সে কষ্ট পেয়েছে, কিন্তু আবার এটা ভেবেও পুলকিত হয়েছে যে আমরা শহরে বসবাসের যোগ্য না। এসব পাগলের মতো তুই কি বলছিস মহি? হ্যাঁ, এসব নিয়ে তোকে ভাবতে হবে না। ওইসব শহরে টহরে তোর যাওয়া হবে না, এটাই আমার শেষ কথা। আপনার শেষ কথাতেই সবকিছু শেষ হয়ে যায় না আম্মা? কি আশ্চর্য, তুমি চিৎকার করছো কেন? আস্তে কথা বলো। আমি আসতেই বলছি, আমার মনের কথা আমার বুঝতে হবে। তার ছেলে কি চায়, তার ছেলের মনে সারাক্ষণ কি খেলে, সে কি করতে চায়, এগুলো আমাকে বুঝতে হবে। এখন ঘরে যা মহি, কাল সকালে এসব নিয়ে কথা বলা যাবে। আমার মন যা চায় আমি তাই করব, আমি কারো কথা শুনবো না। দেখলে বৌমা, দেখলে ওর বাবাও কোনোদিন আমার সঙ্গে এভাবে কথা বলেনি। এত রাত করলি যে ভাইয়া? কেন এসব কথা জিজ্ঞেস করিস? মেজাজটা খারাপ হয় কিন্তু। আমি সকাল সকাল এসে করবো নাকি? তুমি সব সময় রাত করো, কিন্তু আজকে একটু বেশিই রাত করেছো। এখন থেকে রাতই হবে। তো সমস্যা আছে? হ্যাঁ, আমার সমস্যা আছে। ভাবির ওখানে গিয়েছিলে? কেন এসব কথা জিজ্ঞেস করিস? মানা করলাম না। খাবার থাকলে দে। খাবার থাকবে না কেন? খাবার আছে। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি দিচ্ছি।
না না, আমি এগুলি খাবো না। একটা কলা দে। সন্ধ্যার একটা বিষয় তো আমি কিছুই বুঝতে পারছি না। ও কি আমাদের ফ্যামিলির কোনো মূল্য দিচ্ছে না? সে কবে গিয়েছে, এখনো ফিরে আসার কোনো নাম নেই। ভাবি ফিরলো কি ফিরলো না তাতে তোমার তো কোনো অসুবিধা হচ্ছে না বাবা? অসুবিধা হচ্ছে কি হচ্ছে না সেটা কোনো বিষয় না ঝিনুক। বাড়ির বউ বাড়িতে থাকবে, সেটাই হচ্ছে নর্মাল বিষয়। শোন, চন্দনকে বলবি আমি বলেছি, ও যেন সন্ধ্যাকে গিয়ে বলে আমি ওকে আসতে বলেছি। আমি বলবো কেন? তোমার ছেলেকে তুমি বলো। ওর সাথে কোনো কথা বলতে আমার ইচ্ছে হয় না। বাবা, একটা সিগনেচার লাগবে। কত টাকার? 5 লাখ টাকা। 5 লাখ? কি জন্য, কোন কাজে লাগছে? বাবা, মাসের ক তারিখ? 2nd of the month, স্যালারি। ও হ্যাঁ, দে। আর কিছু বলবি? না, থ্যাংক ইউ। ভাইয়া শোনো, কি বলবি তাড়াতাড়ি বল। বাবা জিজ্ঞাসা করছিল ভাবির কথা। তো না, জানতে চাচ্ছিল ভাবি রাগারাগি করে চলে গেছে কিনা। কি বলেছিস? আমি কি বলবো? যেটা সত্যি সেটা বলবি। সেটা বলে বাবা মেনে নিতে পারবে না। তাহলে সন্ধ্যাকে ফোন করে শুনে নিতে বলিস। বাবা সেটাও মেনে নিতে পারবে না। প্রতিদিন অফিসে যাওয়ার সময় সব কথা তুলিস কেন? ভালো লাগে না? বাবা প্রতিদিন আমাকে এটা সেটা জিজ্ঞাসা করে, আমি কি করব? আচ্ছা, রাতে ফিরে কথা বলবো। রাতে ফিরতে ফিরতে তোমার 12টা বেজে যায়, তখন তো বাবাই ঘুমিয়ে পড়ে। তাতে তোর কি? তুই এত কথা বলিস কেন? যেদিন সকাল সকাল ফিরবো ওই দিন কথা বলবো। শিলার দে উস্তাদ, তোর তো লক্ষণ দেখে মনে হইতেছে না তুই কাম শিখবি। শিখবি? হ্যাঁ উস্তাদ, শিখবো তো। কটার সময় গ্যারেজ খুলছস? এই তুই ঘুমাস কটায়? আইসে গ্যারেজ থেকে তোরা আমার ডাকতে হয়। জমিদার হইছস, তোর চাকরি নট করে দিব আমি। উস্তাদ, আপনি তো কইছিলেন যে মোটর গাড়ির কাজ শিখবেন, সেটা যখন শিখবেন তখন আমি গাড়ির কাজ শিখবো। এই মোটর সাইকেলের কাজ শিখতে আমার ভালো লাগে না। ওরে বাবা, বিরাট জমিদার সে। মোটরসাইকেলে কাম শিখতে তার ভালো লাগে না? ওই কয়দিন ধরে আইছস? শুক্র 3 দিন হয়েছে। মোটর গাড়ির কাম করার জন্য ঢাকায় যাইতে হবে। ঢাকায় ওটা অনেক টাকার কাম। ঢাকা যাওয়া তো সোজা না উস্তাদ। ঢাকার মানুষ ইংরেজি কয়, আর মূর্তি যাওয়ার সময় কেনি আঙ্গুল দেখায়। নাস্তারে কয় ব্রেকফাস্ট। ওই নাস্তারে ব্রেকফাস্ট কয়, ওটা আমরাও কয়ার পারি। 3টা ইংরেজি জানলেই হয়। ইয়েস, নো, ভেরি গুড। আপনি তো ইংরেজি জানেন উস্তাদ। 10 নম্বর দে। ভাইজান, তোমারে কতবার বলছি যে বাইকটা তুমি বেচে ফেলো, নাহলে আমারে তো আমি যত্ন করে চালাই। এ বারবার গ্যারেজে নিতে ভালো লাগে না। বেঁচে দিলে আমি চালাবো কি? ভাই এটা কাজ করবো না। তুমি একটা নতুন বাইক নিবা, আর তাছাড়া তোমার তো টাকা পয়সার অভাব নাই। আমার একটা নতুন বাইক কিনে দাও না, আমার তো অনেক দিনের শখ। বাইকের নামে এই বয়সে মুখে নিবি না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইজান। ওই আম্মা যদি তোমার ঢাকা যাওয়ার পারমিশন দেয়, তাহলে তুমি কিন্তু আমার একটা বাইক কিনা দিবা, প্রমিস করো। দেখি আম্মা কি বলে, মনে হয় না রাজি হবে। রাজি হবে না? রাজি না হলে রাজি করবা।
আবার এখান ধর ওটা রাখ স্ক্রুড্রাইভার দে। এই তুমি যাই, তোর দোকান কিন্তু আমি আগুন দিয়ে জ্বালা ফেলাম। কেন মন ভাই কি হয়েছে? কি হয়েছে মানে? দেখ ভাই দেখ, সেদিন ঠিক করে বলে যে 1 বছরে কিছু হবে না, এখন আবার কি হলো? ভাই সেই দিন আমি যে পার্স দিছি সেইটা 1 বছর কিছু হইব না কইছি। এই গাড়িতে তো অন্য আরো কত পার্স আছে, সেইটা নষ্ট হলে আমি কি করুম? ভাইজান আমার একটা কথা বলেন তো, এটা বেচলে কত পাওয়া যাবে? সে ভাই এটা কাছে চিন্তা করে আর লাভ নাই, একদম শেষ। এরকম শেষ নিঃশ্বাস ত্যাগ করার পথে শান্তিতে একটু শেষ নিঃশ্বাস ত্যাগ করতে দেন। ভাইজানের সামনে ভাইজান দেখছেন কত বড় বেয়াদ হইছে। এই তোর কথা কইতে কইছি, মারধর করস, এক থাপড় দিমু একদম। ভাই গাড়ি কি হাসাই বিক্রি করবেন নাকি? হ ভাইজান ঢাকা যাবো না? ভাইজান ঢাকা গেলে তো আমরা সবাই। তোরা এসব কথা বলতে বলছে কি? ভাইজান এই শোন, আমি ক্লিনিকে যাইতেছি, তুই ঠিক করে ক্লিনিকে নিয়ে আয়। আমি থাকবো। ছোট ভাই, হাসাই কি ঢাকায় চলে যেতেছ নাকি তোমরা? না মানে এখনো তো ফাইনাল কিছু হয় নাই, ওই ফাইনাল কিছু হইলে ফাইনালি বলতে পারবো।